Okay, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিবডি টু দ্য সেশন। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। ফাইন। তাহলে গত ক্লাসে তো আমরা শুরু করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার অফ কর্পোরেট ফাইন্যান্স, ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফাইন্যান্স। তো আজকে আমরা ফার্দার টপিকে যাব। তো আজকে কি কেউ নতুন আছেন? গত ক্লাসে ছিলেন না এরকম? আচ্ছা, যেহেতু সবাই ছিলেন তাহলে আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে কারোর? গত ক্লাসে কি পড়েছিলাম বলুন তো? রাতুল, তারেকের একটা ফোন দেয়। আর ওই ফোন দিলেও ধরে না তো, তুই ফোন দে। আচ্ছা, দিছি অলরেডি আমি একবার। দে দে, আমি তো ফোন দিছি সকালে আর বেলার। লকডাউনে স্যার বাইরে ভার্সিটির লাইব্রেরিতেও তো ছিল, না কিনেন ওখান থেকেও কালেক্ট করতে পারেন। লকডাউনে স্যার বাইরেও যাচ্ছে না স্যার। এটা তো একটা সমস্যা। যারা জি স্যার। আশেপাশে আছেন ক্যাম্পাসের মুগদা এরিয়াতে যারা আছেন এরা হয়তো নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে তো ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম। যে টপিকগুলি পড়েছিলাম আমরা একটু বলি। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ডিসিশনস অফ কর্পোরেট ফাইন্যান্স। কর্পোরেট ফাইন্যান্সের ইম্পর্ট্যান্ট ডিসিশন বেসিক্যালি থ্রি ডিসিশনস। এর মধ্যে একটি হলো ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই তিনটি নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপরে ক্যাশ ফ্লো, ওয়াই ক্যাশ ফ্লো ইজ ইম্পর্ট্যান্ট ফর এ কর্পোরেশন, এটি কেন গুরুত্বপূর্ণ সেটি আলাপ করেছিলাম। তারপরে আমরা অবজেক্টিভ অফ দ্য বিজনেস, অবজেক্টিভ অফ দ্য কর্পোরেশন, একটি ফার্মের অবজেক্টিভ বা গোল কি সেটি নিয়ে কথা বলেছিলাম। তো এই বিষয়গুলি আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। এরপরে বোধহয় আর করিনি। তো এই আর দু একটা টপিক আছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে, সেটি শেষ করে আমরা হয়তো পরের টপিকে যাব আর কি। তো একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট যে ইন এ কর্পোরেশন ইট ইজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। এটি একটি আলাদা সত্তা এন্ড ইট ক্যান ডু বিজনেস ইন ইটস ওন নেম। নিজের নামে যেহেতু বিজনেস করতে পারে, ইট ক্যান মেক এনি ট্রানজাকশন, এনি লিগ্যাল অ্যাক্টিভিটিস, এনি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ইন ইটস ওন নেম। মানে কোম্পানি তার নিজস্ব নামে সবকিছু করতে পারে। বিকজ দ্য ওনার অফ দ্য ফার্ম ইজ দ্য শেয়ার হোল্ডার্স। একটা কোম্পানির শেয়ার হোল্ডার হলো তার ওনার। এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির, যেহেতু ওনার, তারা সবাই তো পার্টিসিপেট করে না কোম্পানি ম্যানেজমেন্টে। সেক্ষেত্রে দেয়ার আর সাম ডিরেক্টরস যারা এই কোম্পানিকে অপারেট করে থাকে, এবং দে আর ইলেক্টেড ফ্রম দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য ফার্ম। এবং যেহেতু তারা শেয়ার হোল্ডারদের ইলেকশনের মাধ্যমে তারা ইলেক্টেড হয়, এ কারণে দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য জেনারেল শেয়ার হোল্ডার্স and they operate the farm. এটি আমরা সবাই জানি। তো যেহেতু এখানে ওনার একটা গ্রুপ এবং এমপ্লয়ি আর ম্যানেজার্স আরেকটি গ্রুপ। ওনার অফ দ্য ফার্ম, দে আর দ্য শেয়ার হোল্ডার্স, এন্ড এমপ্লয়িজ অর দ্য ম্যানেজার্স যারা কোম্পানিকে অপারেট করে, কোম্পানিকে ম্যানেজ করে, তারা হলো এমপ্লয়ি বা ম্যানেজার্স। এই দুইটা গ্রুপ যদিও এক গ্রুপ না, দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। কারণ ওনাররা সবসময় চায় যে কোম্পানিকে কিভাবে বেটার পজিশনে নিয়ে যাওয়া যায়, কি কি পলিসি স্ট্র্যাটেজির মাধ্যমে কোম্পানিকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়, হাউ টু এক্সপ্যান্ড বিজনেস, এই বিষয়গুলি তারা সবসময় চিন্তা করে। আর অন দ্য আদার হ্যান্ড দ্য এমপ্লয়ি অর দ্য ম্যানেজার্স অফ দ্য বিজনেস,
এমপ্লয়ি যারা আছে, ম্যানেজার যারা আছে, তারা কি চিন্তা করে? তারা চিন্তা করে যে তাদের পারফরমেন্স ভালো হবে, তাদের কোম্পানির প্রফিট বাড়বে, আলটিমেটলি দে উইল বি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড, দে উইল গেট ইনসেনটিভ, রেগুলার স্যালারি পাবে, বোনাস পাবে, এই বিষয়গুলি দে আর কনসার্ন। On the other hand, owners or the shareholders of the firm, তারা চিন্তা করে কিভাবে কোম্পানির এক্সপ্যানশন হবে, কিভাবে কোম্পানির ডেভেলপমেন্ট হবে, এই বিষয়গুলি নিয়ে তারা চিন্তিত। এ কারণে আমরা দেখি দুইটা গ্রুপের মধ্যে একটি কনফ্লিক্ট থাকে। সেই কনফ্লিক্ট হলো এজেন্সি কনফ্লিক্ট। তার মানে একটা গ্রুপ চায় কোম্পানির বেটারমেন্ট, কোম্পানির ইনভেস্টমেন্ট, কোম্পানির এক্সপ্যানশন, কোম্পানির ওয়েলথ, এগুলি ম্যাক্সিমাইজ করা, এগুলি টার্গেট থাকে। তার মানে ওনাররা এটা চায়। আর এমপ্লয়িরা সবসময় এটা চায় না, তারা কোম্পানির নিজস্ব বেনিফিট নিয়ে চিন্তা করে। এই কারণে দেয়ার ইজ এ কনফ্লিক্ট। এই কনফ্লিক্টকে বলা হয় এজেন্সি প্রবলেম। এই এজেন্সি প্রবলেম ইট এক্সিস্ট ম্যাক্সিমাম ফার্ম, সকল ফার্মই মোটামুটি কম বেশি রয়েছে। এই জন্য আবার ওনারদেরকে চিন্তা করতে হয় এই ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করবে, কিভাবে ওভারকাম করবে, সেই বিষয়টিও তাদেরকে চিন্তা করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে এই প্রবলেমটা কেন এক্সিস্ট করে, কেন এটি থাকে। এর মেইন কারণটি হলো বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। তার মানে দুইটা গ্রুপের মধ্যে দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টের ভিন্নতা রয়েছে। একটা গ্রুপ মনে করে যে কোম্পানির এক্সপ্যানশন, কোম্পানির ডেভেলপমেন্ট, তার মানে ওনাররা এটা চায়। আর এমপ্লয়িরা আবার ভিন্ন, তাদের ইন্টারেস্ট রয়েছে। এই কারণে এই দুইটা গ্রুপের মধ্যে একটি কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে এখানে স্বার্থের দ্বন্দ্ব, এটি সামটাইমস এক্সিস্ট। তো এই কারণে কোম্পানির মধ্যে যদি এরকমের কনফ্লিক্ট এক্সিস্ট করে, কোম্পানির ডেভেলপমেন্টের জন্য এগুলি ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই জন্য ওনারাও এটা বুঝে সবসময় চায় এ জাতীয় সমস্যা যাতে না থাকে। তো এটাকে কিভাবে সলভ করা যায় সেই বিষয়ে তারা চিন্তা করে। তো এখন আমরা এখানে দেখব যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ টু ওভারকাম দিস প্রবলেম। এটাকে ওভারকাম করার জন্য, এটাকে সলভ করার জন্য অনেক রকম সমাধানই রয়েছে। এর মধ্যে আমরা কিছু রয়েছে পজিটিভ অ্যাপ্রোচ, আর কিছু রয়েছে নেগেটিভ অ্যাপ্রোচ। এখন ওনাররা তো সবসময় দে আর দ্য ডিরেক্টরস, তারা ইনফ্লুয়েন্স করতেই পারে এমপ্লয়ীদেরকে, তারা ম্যানেজারদেরকে বলতেই পারে যে এটা করবেন, এটা করবেন না, এটা তারা করতেই পারে। আবার পজিটিভলিও তারা বলতে পারে। এই জন্য দুইটা অ্যাপ্রোচের মাধ্যমে এই প্রবলেমগুলিকে ওভারকাম করা যায়। দুইটা অ্যাপ্রোচ বলতে পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ অ্যাপ্রোচ কি, আমরা যদি মানে শেয়ার হোল্ডাররা বা ডিরেক্টরসরা তারা যদি এমপ্লয়ীদেরকে, ম্যানেজারদেরকে এভাবে মোটিভেট করে যে আপনারা সবাই দায়িত্ব পালন করবেন, কোম্পানির বেটারমেন্টের জন্য কাজ করবেন, এতে যদি কোম্পানির এক্সপ্যানশন হয়, কোম্পানির প্রফিট বাড়ে, সেক্ষেত্রে ইউল বি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড, আপনাদেরকে ইনসেনটিভ দেওয়া হবে। এগুলি হলো সব পজিটিভ অ্যাপ্রোচ, যে কিভাবে তাদেরকে বেনিফিশিয়াল করা যায়, বেনিফিশিয়াল। এবং এরকম হতে পারে যে আপনাদের এমপ্লয়ীদেরকে কিছু শেয়ার অফার করা হলো, যে শেয়ার অফার করলে কি হবে, দে উইল বি দ্য ওনার অফ দ্য ফার্ম। এক মিনিট। কাট তো করা আছে। জি, ওয়েলকাম ব্যাক। তো আমরা যেটা বলছিলাম, এই সমস্যা ওভারকাম করার জন্য আমরা এখানে রয়েছে দুই রকমের অ্যাপ্রোচ, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ। তো পজিটিভ অ্যাপ্রোচ গুলি তো বললাম আমরা, যে কোম্পানির আরেকটি ওয়ে হতে পারে যে শেয়ার হোল্ডারদেরকে, শেয়ার হোল্ডাররা বা কোম্পানির যারা ওনার, তারা কি করবে, এই এমপ্লয়ীদেরকে অফার করলো যে আপনাদেরকে কিছু শেয়ার দেওয়া হলো, বোনাস শেয়ার হিসেবে দিতে পারেন বা পারফরমেন্স শেয়ার, যেভাবেই হোক তাদেরকে কিছু শেয়ার দেওয়া হলো। এক কথায় এই শেয়ার দেওয়া হলে তাহলে এই এমপ্লয়িরা এখন থেকে শেয়ার হোল্ডার হয়ে গেল। তো একদিকে তারা এমপ্লয়ি আর একদিকে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার যেহেতু দে আর দ্য ওনার অফ দ্য ফার্ম, তারা এবার নিজস্ব এই কোম্পানির কথাও চিন্তা করবে, কারণ
আগে তো শুধু এমপ্লয়ি ছিল, এখন তারা কোম্পানির মালিকও বটে। তো এগুলি হলো পজিটিভ অ্যাপ্রোচ, যে কিভাবে এমপ্লয়ীদেরকে কনসেন্ট্রেট করা যায় এবং তাদেরকে কোম্পানির বেটারমেন্টের জন্য কাজে লাগানো যায়। আর দেয়ার আর সাম নেগেটিভ অ্যাপ্রোচ অলসো। নেগেটিভ অ্যাপ্রোচের মধ্যে তাদেরকে যদি আমরা প্রেশারাইজ করি যে এই কাজটি করতে হবে, এই ডিসিশন নিতে হবে, না নিলে ফায়ার করা হবে, অথবা দিস ইজ দ্য বোর্ড ডিসিশন ইউ উইল হ্যাভ টু অ্যাভয়েড বাই, এরকমের যদি ইনফ্লুয়েন্স করা হয় যে এটা একটি রিস্কি প্রজেক্ট, তারপরও এখানে আপনাকে লোন দিতে হবে, এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, এগুলি যদি বোর্ড থেকে এগুলি প্রেশারাইজ করে, সেক্ষেত্রেও সামটাইমস এমপ্লয়ি এগুলি শুনতে বাধ্য হয়। তো এটিও এক ধরনের অ্যাপ্রোচ, যেটিকে আমরা বলছি নেগেটিভ অ্যাপ্রোচ। তো নেগেটিভ অ্যাপ্রোচের মাধ্যমেও এই প্রবলেমগুলি সামটাইমস ওভারকাম করা যায়। তারপরে হতে পারে এরকম যে এমপ্লয়ীদেরকে বোঝানো যে আপনারা যদি সবাই কোম্পানির বেটারমেন্টের জন্য কাজ না করেন, সেক্ষেত্রে কোম্পানির অবস্থা যদি খারাপ হয়ে যায়, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সেক্ষেত্রে অন্য কোনো কোম্পানি আমাদের কোম্পানিকে টেক ওভার করতে পারে, কিনে নিতে পারে। আর যদি কিনে নেয় বা টেক ওভার করে, সেক্ষেত্রে দে উইল সেট আপ দেয়ার ম্যানেজমেন্ট, এবং সেক্ষেত্রে অনেকের চাকরি হারাতে পারেন, কারণ নতুন ম্যানেজমেন্ট দে উইল টেক নিউ ডিসিশন, ফায়ারিং হবে, অনেক নতুন করে তারা সবকিছু চিন্তা করবে। তো এই জন্য আমাদের আগে থেকেই এই ব্যাপারে কনসার্ন হতে হবে, যাতে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ দ্য ফার্ম, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাতে ডিটোরিয়েট না করে, আমরা যাতে বেটারমেন্টের জন্য কাজ করতে পারি। তো এরকমের নেগেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে অথবা পজিটিভ অ্যাপ্রোচের মাধ্যমেও এই এজেন্সি প্রবলেম ওভারকাম করা যেতে পারে। তো এখন আমরা এখানে দুটি বিষয় জানলাম, যে হোয়াট ইজ এজেন্সি প্রবলেম, এই এজেন্সি প্রবলেমটা কেন এক্সিস্ট করে, এবং এটিকে ওভারকাম করার জন্য হোয়াট উইল বি দ্য ম্যানেজারিয়াল ডিসিশন, বা কিভাবে এটিকে ওভারকাম করা যায় বা কিভাবে সলভ করা যায়, এই বিষয়টি আমরা এখানে ডিসকাস করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে, না বুঝলে বলেন। সবাইকে বুঝছেন? তাহলে আমরা এই টপিকের মাধ্যমে এই ফার্স্ট চ্যাপ্টারে যে টপিকগুলি ছিল সেগুলি আমরা মোটামুটি শেষ করলাম। এরপরে আমরা অন্য টপিকে যাব। এই টপিকটি অন্য চ্যাপ্টারে রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড ক্যাশ ফ্লো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা আইডিয়া নিব, এবং অলরেডি আপনাদের থাকারই কথা, বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ মেজর ইন ফাইন্যান্স, আগে থেকে অনেকগুলি কোর্স করে আসছেন। সো অবভিয়াসলি ইউ শুড নো দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড দ্য ইউজেস, ইটস ফাংশনস, ইট অ্যানালাইসিস, সবকিছু জানার কথা। তারপরে আমরা শর্টলি একটু ব্রিফ দিব, হোয়াট ডাজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং হোয়াট ইজ দ্য ইউজেস। আমরা সবাই জানি এনি কর্পোরেশন দেয়ার ইজ এ অ্যানুয়াল জেনারেল মিটিং। প্রতি বছরই কর্পোরেশন গুলিকে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম করতে হয়, এবং এই এজিএম এ কি কি হয়, এখানে ইলেকশন হয়, যেখানে বোর্ড অফ ডিরেক্টরসরা ইলেক্টেড হয়, এবং এখানে একটি রিপোর্ট পাবলিশ হয়, যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট। এই অ্যানুয়াল রিপোর্টটা পাবলিশ হয় ওই এজিএম এ, এবং এই এজিএম এ দুইটি বিষয় থাকে। একটি হলো চেয়ারম্যান বলতে বোর্ড অফ ডিরেক্টরস, এদের মধ্যে যিনি চেয়ারম্যান থাকেন, চেয়ারম্যান ওখানে একটি স্পিচ দেন, যেটি অ্যানুয়াল রিপোর্টের মধ্যে রিটেন থাকে, এবং এটি হলো একটি পার্ট অ্যানুয়াল রিপোর্টের। দুইটি পার্টের মধ্যে একটি পার্ট হলো চেয়ারম্যান স্পিচ। আপনাদের কাছে অ্যানুয়াল রিপোর্ট থাকলে আপনারা দেখবেন এই দুইটি পার্ট থাকে, যেখানে চেয়ারম্যান স্পিচ এই পার্ট থাকে, আর সেকেন্ড পার্টে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এখানে অনেকগুলি স্টেটমেন্ট থাকে, এগুলি সম্পর্কে কিছু অ্যানালাইসিসও থাকে, ডিটেইলস থাকে। তার মানে এই দুইটি বিষয় থাকে কিসে, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে। এখন ফার্স্ট পার্ট, হোয়াট ইজ দ্য চেয়ারম্যানস স্পিচ, এখানে হি ডিসকাস অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য ফার্ম, কারেন্ট কন্ডিশন অফ দ্য ফার্ম, and what was their activities in previous year, বিগত বছরে কি কি করেছে, and what is the achievement,
পারফরম্যান্স এগুলি নিয়ে ডিসকাশন থাকে। And secondly, he focus about the financial planning in future. What the company is going to do in next year, what is their planning, what is their strategy, how they can expand their business, their financial position can be enhanced. এই যাবতীয় বিষয়গুলি এই সেকেন্ড পার্টে থাকে, মানে ডিসকাশনের স্পিচের সেকেন্ড পার্টে থাকে। এই টোটালটা মিলে হলো চেয়ারম্যানস স্পিচ। তার মানে এক কথায় কোম্পানির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে করণীয় বা প্ল্যানিং এই সম্পর্কে চেয়ারম্যান তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন। তো এখান থেকে যে শেয়ার হোল্ডার যারা এখানে পার্টিসিপেট করে এজিএমে, তারা কোম্পানি সম্পর্কে একটা জেনারেল আইডিয়া পায় যে কোম্পানি কি কি করছে, ভবিষ্যতে কি কি করতে যাচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে একটা আইডিয়া পায়। এন্ড সেকেন্ডলি, আমরা যেটি বললাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইট ইনক্লুডস 4 টাইপস অফ স্টেটমেন্ট। এর মধ্যে একটি হলো ইনকাম স্টেটমেন্ট, একটি হলো ব্যালেন্স শিট, একটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটি হলো স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। তার মানে এই 4টি স্টেটমেন্ট এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকে। এগুলি সম্পর্কে আপনাদের সবারই জানার কথা। ইনকাম স্টেটমেন্ট ডিলস উইথ দ্য কোম্পানিজ revenue and expenditure, and bottom line of the income statement is the net income. And secondly, balance sheet, it discuss about the financial position of the firm at a particular date. Financial position bolte asset and liability position, কোনো একটি সুনির্দিষ্ট তারিখে কোম্পানির অবস্থা কি, কি পরিমাণ অ্যাসেট রয়েছে, কি পরিমাণ লায়াবিলিটি রয়েছে, সেটি আমরা এই ব্যালেন্স শিটের মাধ্যমে জানতে পারি। And then thirdly, the cash flow statement, it focus on the total cash inflow and cash outflow of the firm, and bottom line is the net cash flow. And fourth statement, it is the statement of the owner's equity. Statement of the owner's equity, এখান থেকে আমরা জানতে পারি কোম্পানির বর্তমান ইকুইটির পজিশন। তার মানে টোটাল নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ ক্যাপিটালের মধ্যে তো অনেকগুলি আইটেমই থাকে, তার মধ্যে ইকুইটি পার্ট, এটি কোম্পানির কি পরিমাণ রয়েছে সেটি আমরা এখানে জানতে পারি। আর ইকুইটি ইনক্লুডস, ইকুইটির মধ্যে কি কি থাকে, কমন শেয়ার থাকে, প্রেফার্ড শেয়ার থাকে, তারপরে রিটেন আর্নিংস থাকে, তারপরে যদি কোনো রকমের প্রিমিয়াম সেগুলি এর মধ্যে থাকতে পারে। তো এই অল কম্পোনেন্টস কম্বাইন্ডলি ইজ কল্ড ইকুইটি। এটি আমরা ইকুইটি স্টেটমেন্ট থেকে আমরা জানতে পারি কোম্পানির বর্তমান ইকুইটি কত। এবং এই 4টা যে আমরা স্টেটমেন্ট বললাম, এটাকে একসাথে আমরা বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে আমরা সহজে বলতে পারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর দোজ স্টেটমেন্টস that discuss about the financial performance and position of the firm for a particular time period or a particular date. And it also focuses on the total cash inflow and outflow and the equity position of the firm. এই সবগুলি বিষয় আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারি। সবাই বুঝছেন কি? স্যার বইটা যদি একটু স্ক্রিনে থাকতো ভালো হতো, মানে কি ওর কাছে তো বই নাই, এই কারণে একটু ঝামেলা হইতাছে। এখন এটা তো কারোর কাছে থাকতে হবে, না থাকলে? জি স্যার থাকতে হবে, মানে এখন তো অবস্থা এত খারাপ, ভার্সিটি তো যাওয়া সম্ভব নাই, কারণ স্যার একটু বললাম যে স্যার স্ক্রিনে যদি স্যার সবচেয়ে বড় মেজর প্রবলেমটা হচ্ছে স্যার এই লকডাউনে তো স্যার একদম লক করে দিছে বাসায়, স্যার কালেক্টের কোনো সিস্টেমই নাই। লকডাউন তো এখন শাটডাউন। জি স্যার। এখন তারপরও পড়াশোনা তো চালুই আছে, পড়াশোনা তো আর লক হয়নি, এই কারণে somehow we need to manage. আচ্ছা, ব্যালেন্স শিট নিয়ে তো অলরেডি আমরা উই টকড অ্যাবাউট ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি কি থাকে? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটি আমরা সবাই জানি।
তো ব্যালেন্স শিটের দুইটি সাইড থাকে বা দুইটি পার্ট থাকে, একটি অ্যাসেট সাইড একটি লায়াবিলিটি সাইড, সেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি আমরা অলরেডি বলেছি ব্যালেন্স শিটের ফরম্যাট, এটি আপনারা জানেন। এই যে অ্যাসেট লায়াবিলিটি দেখতে পাচ্ছেন, টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি এন্ড ওনার্স ইকুইটি। তারপরে আমরা ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি। ইনকাম স্টেটমেন্ট এক কথায় রেভিনিউ মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু ইনকাম। তার মানে আমরা কোম্পানি টোটাল রেভিনিউ কোন কোন সোর্স থেকে কি কি ভাবে রেভিনিউ আর্ন করা হয় আর কি কি এক্সপেন্ডিচার রয়েছে সেগুলি বাদ দিলে যেটি থাকে সেটি হলো নেট ইনকাম। এখানে আমরা জাস্ট স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া নিচ্ছি, স্টেটমেন্টগুলি কি কি। ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো অলরেডি আমরা বলেছি ইনফ্লো এবং আউটফ্লো থাকে। তো এখানে যেমনি অপারেটিং ক্যাশ ফ্লো থাকে ইনফ্লোর মধ্যে, তারপরে ক্যাপিটাল স্পেন্ডিং, তো তারপরে ক্যাশ ফ্লো টু ইনভেস্টর ইন দ্য ফার্ম। আমরা যখন ফার্ম কোনো ক্যাপিটাল রেইজ করে, তার মানে ব্যাংক থেকে লোন নিল, এটিও একটি ক্যাশ ফ্লো। ব্যাংক থেকে লোন নেওয়া এটা কোন ধরনের ক্যাশ ফ্লো? ক্যাশ ইনফ্লো। শেয়ার ইস্যু করা কোন ধরনের ক্যাশ ফ্লো? ক্যাশ ইনফ্লো, কারণ এর মাধ্যমে ফার্মে ক্যাশ ইনফ্লো হয় মানে আসে। আর বিভিন্ন খরচ, এগুলি হলো আউটফ্লো। খরচ আবার দুই ধরনের, একটা হলো অপারেটিং, তার মানে রেগুলার বিজনেস এর সাথে রিলেটেড যে খরচগুলি, এটি হলো অপারেটিং ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো। আর একটা হলো ইনভেস্টমেন্ট, তার মানে কোথাও আমরা ইনভেস্ট করলাম, সেটিও এক ধরনের খরচ, এটি হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তার মানে কয়েক ধরনের ক্যাশ ফ্লো ইনফ্লো এবং আউটফ্লো রয়েছে। এর মধ্যে একটি হলো অপারেটিং ক্যাশ ফ্লো, একটি হলো ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো, আর একটি হলো ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। বিজনেস অপারেশনস এর সাথে রিলেটেড ইনফ্লো এবং আউটফ্লো, এটি হলো অপারেটিং ক্যাশ ফ্লো। ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড ইনফ্লো এবং আউটফ্লো, এটা হলো ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো। তারপরে আরেকটা হলো ফাইন্যান্সিং, তার মানে আমরা যেটি বললাম আইদার ইস্যুইং শেয়ার অর টেকিং লোন, এগুলি হলো আমাদের ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। আবার লোন রিপেমেন্ট, এটি হলো আবার ফাইন্যান্সিং ক্যাশ আউটফ্লো। মানে সবগুলি ক্ষেত্রে ইনফ্লো এবং আউটফ্লো হতে পারে। এই সবগুলি বিষয় আমরা কোত্থেকে জানবো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। আরেকটি স্টেটমেন্ট আমরা কি বলেছিলাম, সেটি হলো স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটিতে কি থাকে? কোম্পানির ইকুইটি পজিশন থাকে। এটি ব্যালেন্স শিটের মধ্যেও পাওয়া যায়। ব্যালেন্স শিটের একটি পার্ট হলো ইকুইটি। তো এটি আলাদাভাবে যখন দেখানো হয় সেটি হলো স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। তার মানে এখানে আমরা মোটামুটি 4টি স্টেটমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া নিলাম। তো এর সাথে রিলেটেড কিছু বিষয় আছে। একটি হলো যে আমরা লিকুইডিটি এবং প্রফিটেবিলিটি বলতে কি বুঝি। লিকুইডিটি বলতে আমরা বুঝি অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ। এটি যখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটি হলো লিকুইডিটি। তো এই লিকুইডিটি পজিশন আমরা মেজার করতে পারি ফার্মের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি এগুলি দিয়ে, এবং এর জন্য আমরা অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটাল বের করি। তার মানে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি মাইনাস করে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারি, এবং এ থেকে আমরা ফার্মের লিকুইডিটির অবস্থা মেজার করতে পারি। এটা হলো একটি দিক। সেকেন্ডলি আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হলো ভ্যালু এন্ড কস্ট। ভ্যালু এবং কস্ট বলতে আমরা কি বুঝি? ভ্যালু ভার্সেস কস্ট। আচ্ছা, আমরা যখন কোনো শেয়ারের প্রাইস বলি ইন দ্য মার্কেটে শেয়ার প্রাইস, তো মার্কেটে শেয়ার প্রাইস বলতে আমরা কি বুঝি? যে কত প্রাইসে শেয়ার মার্কেটে বিক্রি হচ্ছে। আচ্ছা, এটি হলো মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। আর এই শেয়ারের প্রাইস এই ব্যালেন্স শিটে কত উল্লেখ আছে সেটি যদি আমরা বের করতে চাই, আমরা জানি যে সবগুলি শেয়ারের ফেস ভ্যালু হলো 10 টাকা। তার মানে আপনি যদি শেয়ারের প্রাইস ব্যালেন্স শিটে খুঁজেন, সেখানে কিন্তু লেখা থাকবে কত? 10 টাকা।
তার মানে দিস ইজ দ্য বুক ভ্যালু or accounting value of the share. আর এই 10 টাকার শেয়ার এটি মার্কেটে কত দামে বিক্রি হচ্ছে সেটি যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে উই নিড টু টেক ইনফরমেশন ফ্রম দা ফাইন্যান্সিয়াল মার্কেট, মানে শেয়ার মার্কেট থেকে ইনফরমেশন নিতে হবে যে এই শেয়ারটি, এই পার্টিকুলার শেয়ারটি আমাদের মার্কেটে কত দামে বিক্রি হচ্ছে বা ট্রেড হচ্ছে। তো সেখান থেকে আমরা জানতে পারবো প্রাইস। তার মানে ভ্যালু এন্ড প্রাইস, এই দুইটি যদিও বাংলায় একই কথা কিন্তু এটি আসলে আলাদা। প্রাইস বলতে আমরা বুঝি মার্কেট প্রাইস এবং ভ্যালু বলতে বুঝি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু, এর যে অন্তর্নিহিত মূল্য, এবং সেটি হতে পারে অ্যাকাউন্টিং ভ্যালু বা বুক ভ্যালু। বুক ভ্যালু হলে সেক্ষেত্রে ফেস ভ্যালু 10 টাকা, আর যদি আমরা শুধু ভ্যালু বলি সেটা ইন্ট্রিনসিক ভ্যালু মিন করতে পারে, মানে এই 10 টাকার শেয়ার মার্কেটে কত দামে বিক্রি হওয়া উচিত সেটি হলো এর ভ্যালু, আর কত দামে বিক্রি হচ্ছে সেটি হলো এর প্রাইস। ওকে, শুনছেন সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া নিলাম। এখন ব্যালেন্স শিটে কি কি আইটেম থাকে বলেন তো একজন? এক কথায় আমরা বলেছি একদিকে অ্যাসেট আর একদিকে লায়াবিলিটি। এখন মেইন পয়েন্টস গুলি বলেন, মানে অ্যাসেট সাইডে কি কি থাকে মেইন পয়েন্টস, এবং লায়াবিলিটি সাইডে কি কি থাকে মেইন পয়েন্টস বলেন। এনিবডি? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। ওকে ফাইন। আর লায়াবিলিটি সাইডে কি থাকে? কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, আর তারপর হচ্ছে স্যার স্টক হোল্ডার, ইকুইটি। তার মানে 3টে আইটেম থাকে। আচ্ছা, এখন আমরা যদি একটি ব্যালেন্স শিট জানি এবং এই ব্যালেন্স শিটের মধ্যে টোটাল অ্যাসেট দেয়া আছে, মানে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট, কিন্তু এখানে আমরা জানতে চাচ্ছি ইকুইটি কত। টোটাল লায়াবিলিটি দেয়া আছে, অ্যাসেট দেয়া আছে, কিন্তু ইকুইটি উল্লেখ নাই। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি টোটাল অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি আর ইকুইটি। তাহলে অ্যাসেট যদি জানি, লায়াবিলিটি যদি জানি, তাহলে অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? ইকুইটি। কথাটা বুঝছেন? ইকুয়েশনটা যদি আমরা জানি, মেইন ইকুয়েশন সেটি কি? এ ইকুয়াল টু এল প্লাস ই, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটি যদি আমরা জানি তাহলে আমরা এই বিষয়টি সহজেই বুঝতে পারব। আমরা একটা এক্সাম্পল দেখব এবার। এখানে দেখেন 1 নাম্বার দেখতে পাচ্ছেন? জি স্যার। নাম্বারটা পড়েন সবাই, দেখেন এখানে কি আছে। Bishop Incorporation has current assets of 5,700, net fixed assets of 27,000, current liabilities 4,400, and long-term debt 12,900. What is the value of the shareholders' equity account for this firm? How much is net working capital? এখানে কি কি দেয়া আছে? কারেন্ট অ্যাসেট, নেট ফিক্সড অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম ডেট। বের করতে হবে ইকুইটি, যেটা আমরা একটু আগে আলাপ করলাম। এখন বলেন এই ফার্মের ইকুইটি যদি আমরা বের করতে চাই কিভাবে করতে পারবো, বা হোয়াট উইল বি দা টোটাল ইকুইটি? কোশ্চেনটা বুঝছেন কি? কোশ্চেনটা বুঝতে পেরেছেন?
কোশ্চেনটা কি বুঝছেন সবাই? তারেক, কেউ কথা বলছেন না তো, শুনতে পান না? স্যার তারেকের মেবি নেটে প্রবলেম, ও তো চ্যাট লিস্টে নাই ক্লাসে। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন, দেখতে পাচ্ছেন না? জি স্যার, জি স্যার। দেখতে পেলে ইনফরমেশন গুলি লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন। কারেন্ট অ্যাসেট 5700, ফিক্সড অ্যাসেট 27000, current liabilities 4400, long term debt 12900। এই ইনফরমেশন গুলি দেয়া আছে। এই ইনফরমেশন গুলি সবগুলি হলো ব্যালেন্স শিট ইনফরমেশন, মানে ব্যালেন্স শিটের আইটেম গুলি, অ্যামাউন্ট গুলি, ফিগার গুলি এখানে দেয়া আছে। এরপরে আপনার কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি, মানে ইকুইটি এখানে দেয়া নাই, সেটি আপনাকে বের করতে বলেছি বা জানতে চেয়েছি। তাহলে স্যার কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট একসাথে যোগ করে তারপর হচ্ছে কি ডেবটাকে, লাইবিলিটি যেগুলো আছে ওগুলো কি মাইনাস করে দেবো স্যার? জি, কারণ ব্যালেন্স শিটের যে আইটেমগুলি থাকে আমরা বলেছিলাম অ্যাসেট সাইডে অ্যাসেটগুলি, লাইবিলিটি ইকুইটি সাইডে বাকিগুলি। তাহলে অ্যাসেটগুলি তো কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট তো আছেই এখানে, দুইটা অ্যাড করলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাব, মানে একদিক হয়ে গেল, এক সাইড পেয়ে গেলাম। বাকি সাইডের মধ্যে কিছু ইনফরমেশন নাই, সেটা হলো ইকুইটি নাই, ওটি বের করতে হবে। তার মানে লায়াবিলিটি এন্ড লং টার্ম ডেট যদি আমরা অ্যাড করি আর টোটাল অ্যাসেট থেকে মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব টোটাল ইকুইটি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটি কোশ্চেন এখানে জানতে চেয়েছে, সেটি হলো হাউ মাচ ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করে সেটি আমরা বলেছিলাম যে কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লায়াবিলিটি মাইনাস করা হয়, টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে আমরা বের করতে পারবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এই দুটি মাইনাস করে আমরা, এখানে তো কারেন্ট অ্যাসেট রয়েছে এবং কারেন্ট লায়াবিলিটিও আছে এখানে, তাহলে দুইটি মাইনাস করলে কত হয়, কত হয়? 1300 স্যার। 1300। তাহলে এটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে গেল। তার মানে আমরা যদি ব্যালেন্স শিটের ইনফরমেশন গুলি কোনো মিসিং থাকে, সেটি বাকি ইনফরমেশন গুলি দিয়ে ওটি বের করতে পারি, যদি ব্যালেন্স শিট সম্পর্কে আইডিয়া থাকে। সবাই বুঝছেন? জি স্যার। না বুঝলে বলবেন। কই যান? ও তাহলে আমরা স্টেটমেন্ট অ্যানালাইসিস সম্পর্কে এবারে কিছু আইডিয়া নিব। এতক্ষণ আমরা জানলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত ধরনের, টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, and we already discussed about 4 types of financial statement with example। 4 ধরনের স্টেটমেন্ট আমরা জানলাম, এবং ব্যালেন্স শিট আইটেমগুলি কি কি এবং কোনো মিসিং থাকলে কিভাবে বের করা যায় সেটিও আলোচনা করলাম। এরপরে দেখব আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যবহারটা কি, এটি কোন কাজে দরকার হয়। আমরা শুরুতেই বলেছিলাম ইন অ্যানুয়াল রিপোর্ট, চেয়ারম্যানস স্পিচ, তারপরে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড অ্যানালাইসিস। এটি কেন থাকে, এটি কাদের জন্য থাকে, কারা এখান থেকে ইনফরমেশন পায়। তো এটি মূলত এই ইনফরমেশন গুলি, all the financial statements information and its analysis, এগুলি it is available for the investors and internal users also। তো এটি ইনভেস্টরদের জন্য মূলত এগুলি করা থাকে বা দেয়া থাকে। ইনভেস্টর কারা? ইনভেস্টর কারা একটি ফার্মের, বলেন তো? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার্স আর দ্য ইনভেস্টর। আচ্ছা, তো শেয়ার হোল্ডাররা যেহেতু ইনভেস্টর
আপনি একটি কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবেন কি করবেন না, এই জন্য আপনাকে অনেক বিষয় খোঁজ খবর নিতে হয়। কি খোঁজ খবর? হোয়াট অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন or পারফরমেন্স অফ দ্য ফার্ম, এই সম্পর্কে জেনে শুনি তো আমরা কি করি, সেখানে ইনভেস্ট করি। এটি যারা খোঁজ খবর নেয় বা যারা জানে বা বুঝে তারা। আর কেউ কেউ হয়তো রয়েছে এগুলি বুঝে না, এটা ট্রেন্ডের মধ্যে চলে, যে সবাই শেয়ার কিনতেছে আমিও কিছু কিনলাম, সবাই বলতেছে এই কোম্পানি ভালো আমিও আমিও ওই কোম্পানির শেয়ার কিনলাম। এগুলো নেইভ, এদেরকে বলা হয় নেইভ ইনভেস্টর, মানে যাদের এই সম্পর্কে জ্ঞান কম বা নাই তারা। তো এখন এরকমের কিছু রয়েছে যারা এভাবে শেয়ার কিনে, পরবর্তীতে দেখা যায় তারা অনেক সময় লাভবান হয় আবার লুজারও হয়, দুই রকমই হতে পারে। আর যারা জেনে বুঝে তারপরে ইনভেস্ট করে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খোঁজ খবর নেয়, কোম্পানির বর্তমান অবস্থা কি, ভবিষ্যতে কি হতে পারে, এই বিষয়গুলি খোঁজ খবর নিয়ে দেন দে গো ফর ইনভেস্টমেন্ট ডিসিশন। তো এই জন্য এই স্টেটমেন্টগুলি বা ইনফরমেশনগুলি একজন ইনভেস্টরের জন্য খুবই জরুরি। তাহলে হু আর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস ইউজার্স? হু আর দ্য ইউজার্স? আমরা বললাম দুই ধরনের ইউজার, একটি হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল ইউজার বলতে আমরা এখানে ইনভেস্টরদের নাম বললাম, আর ইন্টারনাল বলতে কোম্পানির নিজস্ব অ্যানালাইসিসের জন্য, নিজস্ব ডিসিশন মেকিং এর জন্য এই স্টেটমেন্টগুলি তারা কোম্পানি নিজেরাও ইউজ করে থাকে। and basically main ইউজ হলো the financial স্টেটমেন্টের মেইন ফোকাস পয়েন্ট বা ইউজার হলো ইনভেস্টরস অথবা এক্সটার্নাল যারা রয়েছে তাদের জন্য এটি তৈরি করা হয়, যাতে করে দে গেট কনফিডেন্স অ্যাবাউট দ্য ফার্ম and they make investment decision to the farm. তো এখন এই অ্যানালাইসিস গুলি তো অনেক রকমের অ্যানালাইসিস রয়েছে, অনেক রকমের মডেল রয়েছে, ফাইন্যান্সিয়াল মডেল যার মাধ্যমে অ্যানালাইসিস গুলি হয়ে থাকে। এর মধ্যে আপনারা সবচেয়ে কমন একটি অ্যানালাইসিস জানেন, সেটি হলো রেশিও অ্যানালাইসিস। এটি কম বেশি সবাই জানেন, এর মাধ্যমে কোম্পানির অবস্থা আমরা বুঝতে পারি। এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ডাইজিং দ্য স্টেটমেন্ট, তার মানে আমরা কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট এগুলির মাধ্যমেও অ্যানালাইসিস করতে পারি। এটি কি? মনে করেন একটি বড় ফার্ম, এই ফার্মের টোটাল ক্যাপিটাল হলো 100 কোটি টাকা, আর একটি ছোট ফার্ম তার ক্যাপিটাল হলো 20 লাখ টাকা। এখন যদি আপনি কম্পেয়ার করতে চান যে দুইটার পারফরমেন্স কার ভালো কার খারাপ, সেটি কিভাবে করা যাবে? যেটি মানে লার্জ কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ, তার পারফরমেন্স ভালো না খারাপ, নাকি 10 লাখ টাকার কোম্পানির পারফরমেন্স ভালো না খারাপ, এটি করাটা সামটাইমস ডিফিকাল্ট হয় যদি আমরা ওদের ক্যাপিটালের সাথে ক্যাপিটাল কম্পেয়ার করি, অ্যাসেটের সাথে অ্যাসেট কম্পেয়ার করি। এটা তো বিয়ন্ড কম্পারিজন, বিকজ অনেক কত গুণ বেশি। আরেকটা হলো মিনিমাম। তো এক্ষেত্রে আমরা কি করি, কম্পারিজনের জন্য কমন সাইজে নিয়ে আসি, মানে পার্সেন্টেজ ফর্মে নিয়ে আসি। পার্সেন্টেজ ফর্মে নিয়ে আসলে তখন আবার এখানে ভলিউম অফ ক্যাপিটাল, ভলিউম অফ অ্যাসেটস এইগুলি কম বেশি যাই হোক, সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়, মানে কম্পারিজনের মধ্যে নিয়ে আসা যায়। তো এখন আমরা যদি কমন সাইজটা দেখি যে পার্সেন্টেজ ফর্মে কিভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, টোটাল অ্যাসেট এর মধ্যে আমরা জানি কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট কত পরিমাণ, কত পার্সেন্টেজ, সেটি আমরা বের করতে পারি। ফিক্সড অ্যাসেট কত পার্সেন্টেজ, সেটা বের করতে পারি। অ্যামাউন্ট যাই থাকুক, পার্সেন্টেজ নিয়ে আসলাম। আবার যেটি বড় ফার্ম, তার ক্ষেত্রেও সেম নিয়মে আমরা নিয়ে আসলাম যে ওর টোটাল ক্যাপিটালের মধ্যে ওর শেয়ার বা ইকুইটি কত পার্সেন্ট, ওর শর্ট টার্ম লায়াবিলিটি কত পার্সেন্ট, ওর লং টার্ম ডেট কত পার্সেন্ট,
তো এই পার্সেন্টেজ ফর্মে নিয়ে আসলে তখন আমরা দুইটা কোম্পানিকে সহজে কম্পেয়ার করতে পারি যে এর কারেন্ট অ্যাসেটের পরিমাণ বেশি না ওর কারেন্ট অ্যাসেটের পরিমাণ বেশি, কারণ পার্সেন্টেজ ওর কত পার্সেন্ট ওর কত পার্সেন্ট। এই সিস্টেম অফ অ্যানালাইসিস এটাকে আমরা বলছি কমন সাইজ। তো এভাবে আমরা কম্পারিজনটা সহজে করতে পারি যখন দুইটি ফার্মের মধ্যে কম্পারিজন ডিফিকাল্ট হয়ে যায়, ভলিউম অফ অ্যাসেটস, ভলিউম অফ লায়াবিলিটিস এগুলির জন্য, তখন আমরা কমন সাইজের মাধ্যমে এটা করতে পারি। রেশিও অ্যানালাইসিস তো আমরা জানি সবাই, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রেশিও। এই রেশিও গুলি আমরা বের করে আমরা কম্পেয়ার করতে পারি। এখানে যেমনি 5টা ক্যাটাগরি আছে দেখেন, ফাইন্যান্সিয়াল রেশিও গুলিকে যদি আমরা ক্যাটাগরাইজ করি অনেক রেশিও রয়েছে। এর মধ্যে একটি হলো শর্ট টার্ম সলভেন্সি অর লিকুইডিটি রেশিও, সেকেন্ডলি লং টার্ম সলভেন্সি অর ফাইন্যান্সিয়াল লিভারেজ রেশিও, thirdly asset management or turnover ratio, fourthly profitability ratio, and fifthly market value ratio. এই 5 categories of ratios are there. এগুলির মধ্যে আবার ভিন্ন ভিন্ন রেশিও রয়েছে, অনেক রেশিও আছে। এগুলি অনেক রেশিও ফর্মুলা আপনারা জানেন, বিগত কোর্সে অন্যান্য কোর্সে আপনারা পড়েছেন। এখানে টোটালটা একটা সামারি দেওয়া আছে একটা পেজে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে what are the different categories of ratio এবং ফর্মুলা। যে 5টা ক্যাটাগরি আমরা বললাম, ওই 5টা ক্যাটাগরি এখানে দেয়া আছে উইথ দেয়ার সাব ক্যাটাগরি। এখানে যে শর্ট টার্ম সলভেন্সি এর মধ্যে 3টি রেশিও, লং টার্ম সলভেন্সি বা ফাইন্যান্সিয়াল লিভারেজ এর মধ্যে 5টি রেশিও দেয়া আছে। তারপরে থার্ডলি অ্যাসেট ইউটিলাইজেশন, এখানেও আবার অনেকগুলি 6টি রেশিও দেয়া আছে। তারপরে প্রফিটেবিলিটির মধ্যে 4টি, মার্কেট ভ্যালুর মধ্যে 3টি। এই 5টি ক্যাটাগরির মধ্যে আমাদের অনেকগুলি রেশিও দেয়া আছে। এর মধ্যে অনেক ফর্মুলা আপনাদের জানা আছে, যদি ভুলে যান এখান থেকে দেখে নেবেন। তো এর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি যেটি ভোলা যাবে না সেটি হলো 1 নম্বর শর্ট টার্ম লিকুইডিটি রেশিওর মধ্যে কারেন্ট রেশিও, কুইক রেশিও। কারেন্ট রেশিও, কুইক রেশিও এগুলি আগেও জানেন, এটি কখনোই ভোলা যাবে না, পরবর্তীতেও মনে থাকতে হবে, এখানেও মনে রাখতে হবে। ডেট ইকুইটি রেশিও, ইকুইটি মাল্টিপ্লায়ার, এই দুইটা পড়বেন। তারপরে অ্যাসেট ইউটিলাইজেশন, এখানে অ্যাসেট ইউটিলাইজেশনের মধ্যে 6টি আছে। এর মধ্যে আপনারা টোটাল অ্যাসেট টার্নওভারটা ভালো করে দেখবেন, এটা মনে রাখতে হবে। প্রফিটেবিলিটির মধ্যে যেগুলি আছে সবগুলি মনে রাখতে হবে, এটি একটাও বলা যাবে না। আচ্ছা, 5 নম্বর মার্কেট ভ্যালু রেশিও, এটা না জানলেও দোষের কিছু নেই। তাহলে যেগুলি আমরা বললাম, তো কয়টা বললাম, 2 2 4 5 6 7 8, এই 8টা রেশিও সবার জানতে হবে, জিজ্ঞেস করলে যাতে বলতে পারেন। এবং এটি এই কোর্সের জন্য তো স্পেশালি জানতে হবে, পরবর্তীতে এটা মনে রাখতে হবে, যে কোনো জায়গায় প্র্যাকটিক্যাল লাইফে সব জায়গায় আপনার এগুলি দরকার হবে, এগুলি কখনই ভোলা যাবে না। শুনতে পেয়েছেন সবাই? জি স্যার। জি স্যার। তো এগুলি আমরা তো অনেকগুলি সবাই জানেন, সবগুলিও অনেকে জানতে পারেন আগে যদি পড়ে থাকে। আর যদি ভুলে যান সেক্ষেত্রে এখন আবার দেখলে হয়তো মনে পড়বে, আর না জানলেও এটি আপনি মনে রাখবেন, আমি যাতে জিজ্ঞেস করলে সবাই বলতে পারেন এরকম মনে রাখতে হবে, না দেখে বলার মতো। এখানে পরের যে টপিকটা ওটা আমরা পরের ক্লাসে যাব, এটা অনেক ডিটেলস টপিক, শেষ করতে 30-40 মিনিট লাগবে ইনশাআল্লাহ। ওইটা আমরা আজকে যাব না, আজকে ছোট আরেকটা টপিক দিয়ে শেষ করব, সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস।
আচ্ছা, আমরা যে এই চ্যাপ্টারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বললাম, তো এর কিছু লিমিটেশন রয়েছে, সেটা নিয়ে একটু কথা বলে শেষ করব। তো একটি হলো যে স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হলো হোয়াট অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এন্ড পজিশন অফ দ্য ফার্ম, যে বর্তমান অবস্থা কেমন। এবং এগুলি হলো ইন্ডিকেটর, মানে এই রেজাল্ট গুলি দেখে আমরা বুঝি যে হ্যাঁ অবস্থা ভালো অথবা অবস্থা খারাপ, ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্য ফার্ম ভালো অথবা খারাপ। তো অনেক সময় যেটি হয় যে রেজাল্ট মানে অ্যানালাইসিস করে যে রেজাল্ট গুলি পাওয়া গেল সেগুলি ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি দ্য পারফরমেন্স অফ দ্য ফার্ম ইজ নট আপ টু দ্য মার্ক, এরকমও আবার অনেক সময় হয়ে থাকে। সেটি একটি হলো লিমিটেশন। এটি হয়তো আমরা যারা এক্সপার্ট, যারা আমরা অ্যানালাইসিস করে করে এগুলি আমরা বুঝতে পারবো। যেমনি আপনি হয়তো হেলথ চেক আপ করলেন, বডির নিজস্ব বডির হেলথ চেক আপ, দেখা গেল যে সবগুলি প্যাথোলজিক্যাল রিপোর্ট, সোনোগ্রাম যত আছে সবগুলিতে আপনার রিপোর্ট নর্মাল, আপনার ব্লাড টেস্টের রিপোর্ট নর্মাল, আপনার আলট্রাসোনোগ্রাম সবকিছুর রিপোর্ট নর্মাল। তো ডাক্তার বললো যে আপনার তো কোনো সমস্যা নাই, আপনি তো ভালোই আছেন, সবকিছু ওকে। কিন্তু আপনি তো এই ডাক্তারের কথা আপনার ভালো লাগলো না, কারণ কি আপনার শরীরে তো কষ্ট, অনেক জ্বালা, আপনার ঘুম হয় না, আপনার কিছু ভালো লাগে না, আপনার মনে শান্তি নাই, আপনি তো অশান্তিতে আছেন, বিভিন্ন ধরনের কষ্ট, টয়লেট হয় না। তো এত কিছু ডাক্তারকে বললেন, বললে ডাক্তার টেস্টের রিপোর্ট দেখে বলে আপনার তো কোনো সমস্যা নেই। তো এখন এরকমের হয় অনেক সময়। তো এইটা যেমনি হেলথের ক্ষেত্রে আমরা তো ইন্ডিকেটর গুলি বা যে রেজাল্ট গুলি দেখে, রিপোর্ট গুলি দেখে আমরা বুঝি কি ভালো খারাপ বলে দিই, কিন্তু অলওয়েজ ইট ডাজন্ট রিপ্রেজেন্ট দ্য ট্রু পজিশন অফ দ্য হেলথের আসল কন্ডিশন সবসময় এই রেজাল্ট দেখে বোঝা যায় না। কারণ পেশেন্ট কমপ্লেইন করছে, রেজাল্ট বলে কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা তো আছে, নাহলে তার কষ্ট হচ্ছে কেন? তো তেমনি ভাবে এই স্টেটমেন্ট অ্যানালাইসিসের রিপোর্ট গুলি অনেক সময়, আচ্ছা রিপোর্ট তো ভালো, কোম্পানির অবস্থা ভালো, কোম্পানির পারফরমেন্স ভালো, নো অলওয়েজ সবসময় এটি হয় না। তাহলে সেক্ষেত্রে অনেক সময় উইন্ডো ড্রেসিং হয়। উইন্ডো ড্রেসিং কি মানে যেটি নয় সেটি শো আপ করা, মানে ভালো নয় কিন্তু ভালো হিসেবে দেখানো, এটা হলো উইন্ডো ড্রেসিং, শো আপ। এই জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেই যে আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ কোম্পানির অবস্থা খুবই ভালো, এটি সবসময় নাও হতে পারে। এটি হলো একটি লিমিটেশন, এই জন্য আমরা শুধু অ্যানালাইসিস করে মানে রেজাল্ট দেখেই আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে ফেলবো, এরকমের বড় বড় ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে এই রেজাল্টের সাথে আরো অনেক কিছু বিষয় খতিয়ে দেখতে হয়, না হলে sometimes the investment decision become futile, মানে অনেক সময় এটি ফিউটাইল হতে পারে, ভন্ডুল হয়ে যেতে পারে। তো এই সমস্যা বা এটি একটি লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ইউ গট দি পয়েন্ট? সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলেন, না বুঝলে বলেন, কোনো মন্তব্য থাকলে বলেন। আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আগামী ক্লাসে আপনাদের কিন্তু এই সেকেন্ড টপিক শুরু করার আগে এই বিষয়গুলি জিজ্ঞেস করে নিব, কারণ ওই টপিকের মধ্যে এগুলি দরকার হবে তো, রেশিওগুলি। এই জন্য আমি কিন্তু এগুলি আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই যেতে পারেন বলতে পারেন। কি জিজ্ঞেস করব? ওই 8টি রেশিও, এই 8টি রেশিও জিজ্ঞেস করব। কারেন্ট রেশিও বলেন, ROA ফর্মুলা বলেন, ROE ফর্মুলা বলেন, টোটাল অ্যাসেট টার্নওভার ফর্মুলা বলেন, এই যে যেগুলি আমরা 8টি এখানে আইডেন্টিফাই করে দিলাম, এগুলি ভালো করে দেখবেন সবাই।
এবং এরপরে আমরা ওই সেকেন্ড টপিক শুরু করব ইনশাআল্লাহ। ওকে স্যার বর্তমান যে জি, কারেন্ট স্যার। যে সিচুয়েশন চলতেছে স্যার দেশে স্যার, জি এদের তো মনে হয় না সামনে আরো এক সপ্তাহ আমরা মানে বই